দেশের মানুষ ঐক্যবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। নিজস্ব রীতি অনুযায়ী পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান। বাংলা বর্ষবরণে চারুকলা শেষ মুহূর্তের কর্মযোগ্য। মোটিভ পোড়ানোয় জড়িতদের কালকের মধ্যে গ্রেফতারের ঘোষণা ডিএমপি কমিশনারের। নানা দুর্নীতির অভিযোগে হাসিনা, রেহানা ও চিউলিপের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা। আসামির পলাতক থাকায় এমন সিদ্ধান্ত। এবং মার্কিন শুল্ক স্থগিতের ঘোষণায় সাতক্ষীরায় চিংড়ি চাষিদের স্বস্তি। ইউরোপে বাজার সম্প্রসারণের চেষ্টায় খাদ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ। দুপুরে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশবাসীকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ রীতি অনুযায়ী সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। চারুকলায় আছেন আমাদের সহকর্মী সুরাইয়া মুন্নি, যুক্ত হব তার সাথে। মুন্নি, চারুকলায় এখন কি প্রস্তুতি চলছে? বিশেষ করে এই যে কাল যে পুড়ে যাওয়া মোটিভ পুনরায় তৈরির বিষয়ে কিছু তথ্য আছে কি আপনার কাছে, জানাবেন? সোনিয়া, যেমনটি বলছিলাম যে চারুকলাতে আগামীকালে যে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এখন যেটা আপনি হয়তো জেনে থাকবেন যে মঙ্গল শোভাযাত্রার যে একটা প্রতিপাদ্য ছিল ওটা পরিবর্তন করে এখন নতুনভাবে শুরু করেছে আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রার জন্য প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে, এখানে চারুকলা প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটা কর্মচারী প্রত্যেকেই তাদের নিজ নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে। আপনাকে আমি দেখাতে পারছি হয়তো যে কাল যেই একটি মোটিভ যেটা ছিল সেটা যে পুড়িয়ে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে খুব দ্বিগুণ উদ্যমের সাথে সে কাজটা করা হচ্ছে। একই সঙ্গে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে যারা কাজ করছেন তারা কেউ মানে একজনের জায়গায় 4-5 জন মিলে কাজ করছেন, যেন খুব তাড়াতাড়ি জিনিসটা শেষ করে ফেলতে পারেন। এবং এরই সঙ্গে আপনাকে ইলিশের যে ইয়ে চলছে, ইলিশটা মোটামুটি সম্পন্ন হয়ে গেছে কাজ, তো এটা রেখে দিয়েছে আগামীকাল যেটা বের হবে, যারা শোভাযাত্রা বের করবে তখন সেটা প্রদর্শিত হবে। এবং একই সঙ্গে শান্তির পায়রা আছে, তারপরে যে অন্যান্য যে বাঘ আছে বা অন্যান্য যে চিত্রকর্ম আছে, সব চিত্রকর্মগুলোই মোটামুটি শেষের পথে। তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন যে বিকেল 3টা থেকে 5টার মধ্যে তারা সম্পূর্ণটা শেষ করে ফেলবেন এবং রাত্রে যতটুকু রং বা কিছু তুলির যদি কোথাও কোনো কাজ থাকে সেটুকু শেষ আঁচড় তারা দিবেন। একই সঙ্গে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এবারের এই অনুষ্ঠানটা অনেক উৎসাহ উদ্দীপনার সাথে তারা করবেন এবং অনেক মানুষ এটাতে সম্পৃক্ত হবেন, এরকম একটা আশাবাদ জানিয়েছেন। এবং গতকালকে যেটা পুড়ে গেছিল সেটা নিয়ে চারুকলা অনুষদ থেকে একটা জিডি করা হয়েছে এটা নিয়ে, এবং এটার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক জোরদার করা হয়েছে। এবং এখানে যারা আসছেন, এখন কেউ দেখতে আসছেন বা কেউ কাজের জন্য আসছেন, কিন্তু এখানে যারা আছে, যারা রংতুলিতে যারা কাজ করছেন, তারা। মুন্নি, আপনাকে ধন্যবাদ।
বাংলা নববর্ষ উদযাপনে রমনা বচমূল সোহরাওয়ার্দী উদ্যান ও আনন্দ শোভাযাত্রার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রমনা বচমূলে নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় জড়িতদের খুব দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করার কথা জানান তিনি। তবে নববর্ষ উদযাপনে নিরাপত্তা দিতে 18,000 পোশাকধারী পুলিশের পাশাপাশি সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট, সিটিটিটি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। জাতীয় উৎসব করে এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। পুরনো বছরকে বিদায় এবং বাংলা বর্ষবরণে আনন্দ উৎসব মেতেছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পার্বত্য 3 জেলার আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হল রিজু, সাংগ্রাই, বৈৎসুক, বিশু, বিহু উদযাপন পরিদর্শনে পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান। সকালে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। এই সময় মারমা, চাকমা, তানজুল্য, বং, ত্রিপুরা সহ বান্দরবানে বসবাসরত 11টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী পুরুষরা নিজস্ব পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে অংশগ্রহণ করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী এবং ছেলে রাধওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাম্পের শুল্ক 3 মাসের জন্য স্থগিতের ঘোষণার স্বস্তি ফিরেছে সাতক্ষীরার চিংড়ি চাষিদের মধ্যে। এর আগে মার্কিন শুল্ক আরোপে চিংড়ি রপ্তানিতে বড় প্রভাবের শঙ্কা করেছিলেন খাত সংশ্লিষ্টরা। তবে আমেরিকার চেয়ে সাতক্ষীরার চিংড়ি ইউরোপের বাজারগুলোতে বেশি যায়, তাই রপ্তানির ধাক্কা ততটা নাও সামলাতে পারেন। আব্দুল জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চিংড়ি চাষের জন্য বিখ্যাত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এখানকার বেশিরভাগ চিংড়ি রপ্তানি হয় ইউরোপ, আমেরিকায়। প্রতি বছরই আসে প্রচুর বৈদেশিক মুদ্রা। সম্প্রতি মার্কিন শুল্ক আরোপের ফলে চিন্তায় পড়ে যান সাতক্ষীরার চিংড়ি চাষিরা। ডক্টর ইউনূস সরকারের কর্মদক্ষতার কারণে আজকে দেখেন সেটা 3 মাসের জন্য হলো প্রত্যাহার হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে যে তার চিঠির মাধ্যমে যে আজকে এই যে 3 মাসের জন্য প্রত্যাহার হয়েছে, আমরা চাই যে এই প্রত্যাহারটা চলমান থাকুক। সরকার যখন আমাদের উপরে ভ্যাট চাপাই দিয়েছে তখন আমাদের ব্যবসার দিক থেকে আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। পরক্ষণে যখন আমাদের এই ভ্যাট তুলে দিয়েছেন তখন আমরা ব্যবসার দিক থেকে আগ্রহ প্রকাশ করেছি এবং এই ব্যবসার দিকে আমরা যেন এইভাবে করতে পারি। আর এই 3 মাসের জন্য যে ভ্যাটটা তুলে দিয়েছে এটা যেন স্থায়ী হয়। আমরা দীর্ঘদিন ধরে ঘেরে আসি, যদি আমরা এই মাছের ছাড় না করা হয় তা আমরা যাবো কোথায়? তবে সপ্তাহ না ঘুরতেই ট্রাম্পের শুল্ক 3 মাসের জন্য স্থগিতের ঘোষণায় স্বস্তি ফিরেছে চাষিদের মধ্যে। এইভাবে অতিরিক্ত শুল্ক দিয়ে এই চিংড়ি রপ্তানি করতে হয়, তাহলে আমাদের চিংড়ি শিল্প আরো বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে। আমেরিকা যেভাবে শুল্কের হার বাড়িয়েছে তাতে করে আমরা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাগদা চিংড়ির প্রতি যে ভ্যাট বাড়িয়েছে এতে বাগদা চিংড়ি করার উপযোগী ও অনুপযোগী। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কের বাড়ার কমার সাথে সাতক্ষীরা চিংড়ি খাতের লাভ লোকসান নির্ভর করে না, কারণ এখানকার চিংড়ি আমেরিকার চেয়ে বেশি যায় ইউরোপে। আমরা আশঙ্কা করছি এটা আমাদের অর্থনীতির উপর তেমন কোনো প্রভাব পড়বে না এবং আমরা যেহেতু আমাদের অধিকাংশ বায়াররা ইউরোপের এবং আমরা কিন্তু এশিয়াতে দেশে বিক্রি করি, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো মনে হচ্ছে না যে আমাদের এখন কোনো প্রভাব পড়বে। গেল অর্থ বছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি করে আয় হয় $1,64,00,000। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, বৈশাখে বরণ করে নিতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে চট্টগ্রামে, জানাবেন। আসলে ইনস্টিটিউটে যারা তরুণ শিল্পীরা আছেন তারা বিভিন্ন ধরনের আলপনা তৈরি করেছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন দানবাকৃতির যে মোড়ক, সেই মোড়ক সহ আসলে বিভিন্ন দানবাকৃতির মাছকে আসলে মাছ সহ বিভিন্ন মুখোশের মুখোশ সহ আসলে ঘোড়া নানা প্রতীকী আসলে শিল্পকর্মে তারা তুলে ধরেছেন। এবং পাশাপাশি যদি একটু বলে রাখি, এই বছর যে আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় সেটা তাদেরকে বলা হয়েছে বৈচিত্র্যের যে ঐক্য, সেটাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে পাতায়। এবং এই চারুকলা ইনস্টিটিউটে আসার পর থেকে আসলে দেখছি বর্ষবরণের নানা প্রস্তুতি আসলে তারা নিয়েছে এবং পহিলা বৈশাখ সামনে রেখে আসলে যে দিন রাত কাজ করে চলছেন এখানকার যে তরুণ শিল্পীরা। এবং এখানে একজন তরুণ শিল্পী রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন আসলে যে এই যে কয়দিন ধরে কাজ করছেন এবং আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে এবং কালকে কি কি প্রোগ্রাম রয়েছে যদি একটু বলুন। আমাদের ঈদের পর থেকেই কাজ করা মোটামুটি শুরু হয়েছিল, যখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমরা সেদিন থেকে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে, প্রতিকৃতি বানানো বা হচ্ছে যে ম্যাসকট বানানো, সেই ধরনের কাজগুলো করে যাচ্ছি। এখনো আমাদের কাজ চলমান আছে। আজকে যেহেতু শেষ দিনের শেষ প্রস্তুতি বলতে যেটা বোঝায় আমাদের বাকি কাজগুলো শেষ করা এবং আমাদের যে চট্টগ্রামের যে হচ্ছে যে বৈশাখের পরিচয় চারুকলা ইনস্টিটিউট, সেটাকে হচ্ছে যে আজকে আমরা বিভিন্ন ধরনের আলপনা দিয়ে সাজাবো। এটা হচ্ছে আজকের কাজ। এবং কালকে সকালবেলা আমরা 10টা বাজে শোভাযাত্রা করব। এরপরে আমাদের এখানে কিছু সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ধন্যবাদ আপনাকে। শুনতে পেলেন আসলে কালকে তাদের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা সকাল 10টা দিকে এখান থেকে শুরু হবে এবং যে সিআরবি সহ আসলে যেখানে সেখানে আসলে বিভিন্ন আয়োজন করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আসলে যে নববর্ষের যে বর্ষবরণ সেই উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে বর্ষবরণের আয়োজন একদম প্রস্তুতি শেষ মুহূর্তে রয়েছে। আসলে বলতে গেলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসলে বর্ষবরণের জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে চারুকলা ইনস্টিটিউট সেখান থেকে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি বাজারে চাহিদার তুলনায় রয়েছে ইলিশের সংকট। গভীর সমুদ্রে মাছ না পেয়ে ফিরে আসছে ফিশিং ট্রলারগুলো। বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ায় 1 সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ইলিশ মৌসুম শুরু না হওয়াতে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারেও চাহিদার তুলনায় ইলিশের সংকট রয়েছে। যা পাওয়া যাচ্ছে সেই ইলিশের দামও ক্রেতাদের নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণ। বৈশাখকে সামনে রেখে অনেক ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও মাছ না পেয়ে ফিরে আসছে খালি হাতে। দূর দূরান্তের পাইকাররাও সামান্য কিছু ইলিশ কিনতে পারলেও অনেক পাইকার হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আজকে আসা এই উদ্দেশ্য যে মাছ কিনবো, কিন্তু বর্তমান বাজার যে অবস্থা মাছের, তাতে আসলে সাধারণ মানুষ আমরা যারা মাছ কিনি তাতে মাছ কেনার মতো আমাদের কোনো জায়গা নাই। মাছের দাম আছে কিন্তু মাছ তো নাই। মাছ পোনা কম গাঙ্গে, দাম মোটামুটি ভালো আছে কিন্তু মাছ নাই গাঙ্গে। ইলিশ মাছ নাই বললেই চলে, কারণ ইলিশ মাছ যে হিসেবে হওয়া দরকার সেই মাছ না থাকার কারণে আকাশ তুল্য দাম হয়ে গেছে। মাছ নদী শূন্য এবং দামও নাগালের বাইরে। বৈশাখকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা মাছের দাম বাড়িয়েছে কয়েক গুণ। তাদেরকে নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। জাটকা ধরা এখন নিষেধ, সো আমরা জাটকা থেকে যাব না। আসলে মনিটরিংটা আমাদের প্রতিনিয়ত বেশি কমের কন্ডিশনে প্রত্যেকদিন সকালে আমাদের লোক বাজারে থাকে, তারা এটা লুক আফটার করে যে কোনো সমস্যা আছে কিনা বা আমরা বাজারের যে পরিমাণ মাছ রেট এগুলো আমরা অবজার্ভ করি। আফরিন পপি, মোহনা সংবাদ। ইলিশের বাজার পরিস্থিতি জানতে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন মোল্লা। সুমন, এই পহেলা বৈশাখ ঘিরে ইলিশের যে চাহিদা, সেই ইলিশের সরবরাহ দাম কেমন দেখছেন, আর মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক চিত্র কি আছে আপনার কাছে জানাবেন।
কেন্দ্র থেকে যদি এখন বর্তমানে ইলিশের দাম জানাই, আর আপনারা জানেন যে সকাল থেকেই শুরু হবে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে পান্তা ইলিশ, যে ইলিশের দাম কিন্তু চড়া রয়েছে। আমি যদি দামটি জানাই, 1 কেজি ইলিশের দাম বর্তমানে 1,20,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে, যার কেজি দাঁড়াচ্ছে 3,000 টাকা, এবং 1.5 কেজি ওজনের যে ইলিশ সেটি কিন্তু 1,65,000 টাকা দরে বিক্রি হচ্ছে, যার কেজি দাঁড়াচ্ছে এখন 4,500 টাকা দরে বিক্রি হচ্ছে অর্থাৎ কেজি, এবং 500 গ্রামের যে ইলিশ সেটি কিন্তু 35,000 টাকা দরে মন বিক্রি হচ্ছে, যার কেজি দাঁড়াচ্ছে 1,400 টাকা। তো বুঝতে পারছেন ইলিশের দাম কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে, অর্থাৎ 1 সপ্তাহ ব্যবধানে কিন্তু এই দামগুলো বেড়েছে। এবং এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু অনেক ফিশিং ট্রলার এখান থেকে গভীর সমুদ্রে পাঠানো হয়েছে, কিন্তু তারা মাছ না পেয়ে হতাশ হয়ে কিন্তু ফিরে এসেছে। এবং এই যে ঘাটটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাইকাররা এসেছে মাছ ক্রয় করার জন্য, কিন্তু তারা যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সেই পরিমাণ মাছ কিন্তু এখান থেকে আসলে রপ্তানি হচ্ছে না, যার কারণে কিন্তু তারাও হতাশ হয়ে ফিরে যাচ্ছে। অর্থাৎ আমি সব মিলিয়ে বলবো যে বর্তমানে মাছ নেই এবং হাহাকার এই ঘাটটি, বর্তমানে যে ঘাটটি। এবং এছাড়াও আরেকটি সমস্যা বা আরেকটি নিষেধাজ্ঞা চলে আসছে, যে 65 দিনের একটি নিষেধাজ্ঞা চলে আসছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 15 তারিখ থেকে সেটি কার্যকর হবে, এবং 19 সাল থেকে কিন্তু এই যে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়, এবং সেই থেকে কিন্তু জেলেদের দাবি ছিল যে এই 65 দিনের নিষেধাজ্ঞাটি তারা মানতেছিল না। তারা বলতেছিল যে ভারতের সাথে তাল মিলিয়ে আসলে দেওয়ার জন্য, সেটি কিন্তু 25 সালে এসে কার্যকর হয়েছে, এবং সেটি এখন বর্তমানে যেটি 58 দিনে কার্যকর হয়েছে, এবং সেটি 15 তারিখ থেকে শুরু হবে। এবং এখানে দাবি ছিল যে হিমাগারের, যেটি এখনো প্রশাসন নজরদারিতে রয়েছে, যে হিমাগার আসলে চালু করবে এমনটি আমাদের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এখানকার যে বর্তমানে যে নাম নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে, প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা নজরদারি চালাচ্ছে। তো এই ছিল বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। মাগুরার আলোচিত শিশু আসিয়ার মৃত্যুর 1 মাস পূর্ণ হলো আজ। এখনো মামলার বিচারিক কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি। তবে পুলিশ বলছে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দাখিল করা হবে। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত 6 এপ্রিল বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যার শিকার হয় আসিয়া। মুমূর্ষু অবস্থায় প্রথমে মাগুরা, পরে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ শেষে পরিস্থিতির আরও অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 13 মার্চ দুপুরে মৃত্যুবরণ করে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। আসিয়ার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত 4 আসামি আসিয়ার বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দেবরকে আটক করে পুলিশ। অপরাধ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আসামিরা। দীর্ঘ 1 মাস পার হলেও বিচারিক কার্যক্রম শুরু না হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন আসিয়ার মা। আমি এই ন্যায় বিচার পাবো কিনা আমি আগেও জানি না, তবে আমি সরকারের কাছে আবেদন করতেছি যেন সঠিক তদন্ত করে আমার সঠিক বিচারটা যেন তাড়াতাড়ি করে দেয়। আমরা চাই বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। বিচারিক কার্যক্রম শুরু না হয় পুলিশের তদন্ত প্রতিবেদনকেই দায়ী করলেন বাদীপক্ষের আইনজীবী। দেশবাসীকে এবং আসিয়া পরিবারকে যে আশা করি আমরা যদি পুলিশ প্রতিবেদন পাওয়ার সাথে সাথে আমরা 15 কার্যদিবসের ভিতরে এই মামলা ইনশাল্লাহ বিচারের শেষ হবে বলে আমরা আশাবাদী। নির্ধারিত সময়ের আগে প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছে পুলিশ। যে কোনো মুহূর্তে আমরা পুলিশ রিপোর্ট জমা দেব। মহামান্য আদালত কর্তৃক এখনো আমাদের যে 30 কার্যদিবস সময় দেওয়া হয়েছে সেটা শেষ হবে এই মাসের 20 তারিখে। আমরা আশা করছি এই 20 তারিখের আগেই আমাদের পুলিশ রিপোর্ট আমরা জমা দিতে পারব। আসিয়া ধর্ষণ হত্যা ঘটনায় ন্যায় বিচার হলে এ জাতীয় অপরাধের মাত্রা কমে আসবে বলে মনে করেন দেশবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ট্রাম্পের নতুন শুল্ক নীতি। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আওতায় রয়েছে চীনও। এই সিদ্ধান্তকে চীনের উপর ট্রাম্পের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে। এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে শতাধিক মানুষ। অন্যদিকে গাজা সিটির প্রধান হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে অস্থিরতার সৃষ্টি হয় বিশ্ব বাণিজ্যে। তবে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করায় কিছুটা স্বস্তি ফিরে আসতে দেখা যায়। এর মধ্যে স্মার্টফোন, কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সম্পূরক শুল্কের আওতা থেকে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে চীন থেকে এসব পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। দপ্তরটির এক নোটিশে জানানো হয়, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম 10% শুল্ক আরোপ করেছেন, সেই শুল্ক এবং চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য। এদিকে সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষ কবলিত আশ্রয়কেন্দ্রে টানা 2 দিন হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত ব্যক্তিদের মধ্যে 20 জন শিশু ও 9 জন ত্রাণকর্মী। অন্যদিকে গাজা সিটির প্রধান হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালটির আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে দ্রুতই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেসরা। আইরিশ নারীদের বিপক্ষেও জয় পেতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে জিততে হবে আরও 3টি ম্যাচ। তাই এখনোই স্বস্তিতে থাকতে পারছে না সরওয়ার ইমানের শিষ্যরা। ওয়ানডে ফরম্যাটে আয়ারল্যান্ড বাংলাদেশ মুখোমুখি হয়েছে 5 ম্যাচ, আর সবকটিতে জয় নিয়ে ফিরেছে জ্যোতিরা। এই ম্যাচেও পরিষ্কার ফেভারিট লাল সবুজ প্রতিনিধিরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নানা মত থাকলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। নিজস্ব রীতি অনুযায়ী পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান। বাংলা বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তে কর্মযোগ্য। মোটিভ পোড়ানোয় জড়িতদের কালকের মধ্যে গ্রেফতারের ঘোষণা ডিএমপি কমিশনার। প্লট দুর্নীতির 3 মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আসামিরা পলাতক থাকায় এমন সিদ্ধান্ত। এবং মার্কিন শুল্ক স্থগিতের ঘোষণায় সাতক্ষীরায় চিংড়ি চাষিদের স্বস্তি। ইউরোপে বাজার সম্প্রসারণের চেষ্টায় মৎস্য অধিদপ্তর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।